আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লোপা হোসেন। আর প্রথমেই থাকছে ইউসিবি সংবাদ শিরোনাম। দেশপ্রেম থাকলে বিদেশি পত্রিকায় দেশ বিরোধী লেখা লিখতেন না খালেদা জিয়া, মন্তব্য প্রধানমন্ত্রীর। দেশবাসীকে বন্দিদশা থেকে বাঁচাতে দলমত নির্বিশেষে সবাইকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান খালেদা জিয়ার। ঈদের পর যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করতে সরকার বদ্ধপরিকর, জানালেন তথ্যমন্ত্রী। গোলাম আজমের ফাঁসি চেয়ে আপিলের দাবিতে গণজাগরণ মঞ্চের স্মারকলিপি। শাকসবজি ফলমূল তাজা রাখতে ফরমালিনের স্বাস্থ্যকর বিকল্প প্রযুক্তি উদ্ভাবন করলেন বাংলাদেশের তরুণ কৃষি বিজ্ঞানী ইয়ামিন। এবং বিদেশে পাঠানোর কথা বলে রাজধানীর গুলশান থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে একটি প্রতারক চক্র। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, কঠোরভাবে নিষিদ্ধ হলেও সৌদি আরবে সরব বাংলাদেশিদের রাজনীতি। বিস্তারিত। দেশপ্রেম থাকলে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বিদেশি পত্রিকায় দেশবিরোধী কোনো লেখা লিখতেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তাপবিদ্যুৎ কেন্দ্রে 53 মেগাওয়াট গ্যাস ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন এবং 1301 মেগাওয়াটের 5টি পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। একই সাথে গ্যাস এবং বিদ্যুতের ব্যবহারে দেশবাসীকে আবারও মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। আশুগঞ্জ প্রতিনিধি ইসহাক সুমনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনিউর রহমান। ক্যামেরায় ছিলেন শাহিন হাওলাদার। দেশে প্রতিবছর শতকরা 10 থেকে 12 ভাগ হারে বিদ্যুতের চাহিদা বাড়ছে। বিদ্যুতের এই বর্ধিত চাহিদা মিটিয়ে ঘরে ঘরে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে সরকার 2017 সালের মধ্যে প্রায় 16,000 মেগাওয়াট, 2021 সালের মধ্যে 24,000 এবং 2030 সালের মধ্যে 39,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে। এরই ফলশ্রুতিতে 306 কোটি টাকা ব্যয়ে 53 মেগাওয়াট গ্যাস ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে 1301 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন তিনি। পরে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের 4.5 বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে 6,675 মেগাওয়াট। আমরা এবারে সরকার আসার পর যে পদক্ষেপ নিয়েছি তার ফলে প্রায় 9,000 মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। ভারতের থেকে আমরা 250 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করছি, আরও 250 ক্রয় করব। তাছাড়া ত্রিপক্ষীয় চুক্তি এবং আলোচনা আমাদের চলছে, যাতে নেপালের থেকে এবং ভুটানের থেকেও আমরা বিদ্যুৎ আনতে পারি, কিনতেও পারবো, সেখানে আমরা বিনিয়োগও করতে পারবো। সেই সুযোগ রেখেই আমরা আলাপ আলোচনা করছি। জিএসপি সুবিধা বন্ধ করার জন্য বিএনপি নেত্রী এক আর্টিকেল লিখলেন। ওয়াশিংটন টাইমস নামে একটা ইহুদিদের পরিচালিত একটা পত্রিকা, ইহুদিদের পরিচালিত পত্রিকার সাথে ওনার এত খাতির কেন? কারো ভিতরে যদি এতটুকু দেশপ্রেম থাকে, সে এই ধরনের কথা কখনো বলতে পারে না। তিনি সেই আর্টিকেল লিখে এই কথা বলেছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট সারা দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখলেও বিএনপি ক্ষমতায় থাকতে দেশকে কি দিয়েছে সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হওয়ার পাশাপাশি রায়ও বাস্তবায়িত হবে বলে জানান তিনি। আমার লাখো মুক্তিযোদ্ধা শহীদ পরিবার আজকে তারা তাদের ভিতরে একটা স্বস্তি ফিরে পেয়েছে। স্বজন হারাবার বেদনা কি আমি জানি, আর বিচার না পেলে তার যে কি কষ্ট বোধহয় আমার থেকে ভুক্তভোগী ছাড়া আর কেউ জানবে না। আজকে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হতে যাচ্ছে। ঠিক তখনই আমরা দেখি এই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য বিএনপির নেত্রী কিভাবে হত্যা যজ্ঞ শুরু করেছে। আগামী নির্বাচনে দল আবার ক্ষমতায় আসলে বাকি উন্নয়ন কাজগুলো সমাপ্ত করে 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মোট বিদ্যুৎ চাহিদার অর্ধেক আশুগঞ্জ থেকে উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে
1301 মেগাওয়াটের আরও নতুন 5টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ হাতে নিয়েছে বিদ্যুৎ বিভাগ। সরকারের 5 বছরের মেয়াদে বিদ্যুৎ সহ সারা দেশে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তা অব্যাহত থাকবে কি থাকবে না তা নির্ধারণ হবে আগামী নির্বাচনে জনগণের ভোটের রায়ের মাধ্যমেই, এমনটি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, আশুগঞ্জ। এদিকে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এই আহ্বান জানান। গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত 4.5 বছরে প্রায় 6,000 নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামীতে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। সদস্যপদ রক্ষার জন্য হলেও সংসদে আসার জন্য বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে কয়েকজন মহিলা সদস্যের বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের অবমাননা ও পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় জামায়াত শিবির এবং হেফাজতে ইসলামের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমি মনে করি আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করবার মতো সাহস দেখাতে পেরেছে। তাছাড়া অতীতে কোনোদিন অন্য কোনো সরকার এইভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচন কিন্তু হতে দেয় নাই। এটা হলো একটা বাস্তবতা। আগামীতে আমাদের নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতিও যেমন আমাদের নিতে হবে, গণতন্ত্রকে আমরা যেন অন্তত শক্তিশালী করতে পারি, গণতান্ত্রিক ধারাবাহিকতা যে বজায় থাকে সেটা আমাদের দেখতে হবে। এত ব্যাপক উন্নয়ন এত অল্প সময়ে অতীতে কোনো গভর্নমেন্ট করতে পারে নাই। আমরা পেরেছি, তার কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একটা অর্থনৈতিক নীতিমালা আমাদের আগেই তৈরি করা আছে। দেশবাসীকে বন্দিদশা থেকে বাঁচাতে দলমত নির্বিশেষে সবাইকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। জনরোষের ভয়ে সরকার তত্ত্বাবধায়ক সরকার দিতে চাচ্ছে না বলেও মন্তব্য করেন বেগম জিয়া। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, অত্যাচার, দুর্নীতি আর দলীয়করণের মাধ্যমে দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার। আর জনগণকে এ বন্দিদশা থেকে বাঁচাতে কঠোর আন্দোলনের বিকল্প নেই। দুর্নীতি এ সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। এই দেশের জনগণ আজকে অতিষ্ঠ হয়ে গেছে এই সরকারের অত্যাচারে। তাই দেশের জনগণ আজকে এই সরকারের হাত থেকে মুক্তি চায়। আর সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই জালেম, অত্যাচারী, মিথ্যাচারী, দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশবাসীকে মুক্ত করা। দলীয়করণের চরম দৃষ্টান্ত স্থাপন করা এ সরকারের অধীনে কখনোই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় অভিযোগ করে খালেদা জিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ তাদের চরমভাবে প্রত্যাখ্যান করবে। সে ভয়ে দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করতে চাচ্ছে। কোন প্রতিষ্ঠান, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। তাই এই সরকারের কাছে নিরপেক্ষ নির্বাচন আশা করা সম্ভব নয় এবং নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। তাই আমাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। ইনশাআল্লাহ আমরা জানি এদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে এই খুনি, জালেম, অত্যাচারী, লুটেরা সরকারকে। সরকারের যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ার করেন খালেদা জিয়া। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। চলমান রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র পথ হচ্ছে সমঝোতা। সরকার যদি সমঝোতার পথ ছেড়ে সংঘাতের পথ বেছে নেয় তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন বাধ্য করবে বিএনপি এবং 18 দলীয় জোট। আর সেটা হলে বর্তমান সরকারের পরিণতি হবে আরও করুণ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের পর্যালোচনা ও মূল্যায়ন নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সানাউল হক। সব যুক্তিহীন ও গায়ের জোরের কথায় জাতীয় সংসদের সদ্য শেষ হওয়া অধিবেশনে বিরোধী দলের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক, আর অশালীন ও কুরুচিপূর্ণ বক্তৃতা, চরিত্রহনন ও ব্যক্তিগত আক্রমণ ছাড়িয়েছিল সর্বকালের রেকর্ড। তবে অধিবেশনে মূল্যায়ন করতে গিয়ে সংসদে এসব অপসংস্কৃতির জন্য সরকারি দলকে দায়ী করে বিরোধী দল। নতুন স্পিকারকে ধন্যবাদ জানালেও সংসদ কার্যে বৈষম্য এবং যথাযথ সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলে বিএনপি। আমরা আরো বেশি সফল হতে পারতাম যদি সরকারি দল এবং স্পিকারের কাছ থেকে যথাযথ সহযোগিতা পেতাম। আমরা সংসদে বিভিন্নভাবে
বৈষম্যের শিকার হয়েছি। স্থানীয় সরকার নির্বাচনে ব্যর্থতা এবং হেফাজতের উপর পুলিশি হামলা নিয়ে সরকারের সমালোচনা করে বিরোধী দল। অধিবেশনে বিরোধী দলের নেতার বক্তব্যকে রাষ্ট্রনায়কোচিত এবং প্রধানমন্ত্রীর বক্তব্যকে নিম্নমানের এবং নেতিবাচক হিসেবে উল্লেখ করেন তারা। সরকারের কাছে এখন দুটি পথ উন্মুক্ত আছে, একটি হলো সমঝোতা আর একটি হলো সংঘাত। যদি সরকার সমঝোতার পথ ছেড়ে সংঘাতের পথ বেছে নেন, তাহলে বিএনপি 18 দলীয় জোট বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার অধীনে নির্বাচন করার জন্য সরকারকে বাধ্য করবে এবং সেই ক্ষেত্রে বর্তমান সরকারের পরিণতি হবে আরো করুণ। তাদের অভিযোগ, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সরকার দলীয় সংগঠনের তাণ্ডব, শেয়ার বাজার, হলমার্ক, রেলওয়ের ঘুষ, পদ্মা সেতু, রানা প্লাজার শ্রমিক হত্যাকাণ্ড এবং জিএসপি ইস্যুতে সরকারের কোনো ব্যাখ্যা পাননি তারা। অর্থমন্ত্রীর বক্তব্যকে মিথ্যাচার বলে এর জন্য ক্ষমা চেয়ে তার পদত্যাগ দাবি করেন বিরোধী দল। আমরা মনে করি এই বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকারের অদক্ষতা ও দুর্নীতির কারণে গত বাজেটগুলোর মতো এই বাজেটও নির্ধারিত প্রবৃদ্ধির হার সহ কোনো লক্ষ্যমাত্রাই অর্জন করতে পারবে না। অর্থমন্ত্রী প্রফেসর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আরো অনেক মিথ্যা কথা বলেছেন। অর্থমন্ত্রী পবিত্র সংসদে যদি এ ধরনের মিথ্যা কথা বলে থাকেন, তাহলে তার উচিত হবে সংসদ ও দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া এবং পদত্যাগ করা। বিএনপি অভিযোগ, চলতি অধিবেশনে তারা দায়িত্বশীল থাকলেও টিপাইমুখ বাঁধ, আন্তঃনদী সংযোগ প্রকল্প, তিস্তা চুক্তি, ট্রানজিট ও সমুদ্র সীমা সহ কোনো বিষয়েই সরকার তাদের প্রশ্নের জবাব দেয়নি। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। ঈদের পর যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় প্রেসক্লাবে 37তম কর্নেল তাহির দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় একথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আর 6 মাস বাকি, এর মধ্যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জোরদার করতে নির্বাচনের আয়োজন করতে হবে। আর জামায়াত সহ অন্যান্য সাম্প্রদায়িক শক্তিকে ত্যাগ করতে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে বাধ্য করতে হবে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করারও আহ্বান জানান তিনি। ইনু আরও অভিযোগ করেন, জামায়াতের আচরণই প্রমাণ করছে তারা একটি সশস্ত্র জঙ্গিবাদী সংগঠন। চক্রান্তই জামাত ইসলামী জঙ্গিবাদীরা করুক, যুদ্ধ অপরাধীদের বিচার আটকানো যাবে না। যত চক্রান্তই বিএনপি এবং জামাত করুক, যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ সাজা যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে ঈদের পরে তা কার্যকর করতে সরকার বদ্ধপরিকর। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সাবেক আমির গোলাম আজমের 90 বছর সাজার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এম.কে. রহমান স্মারকলিপি গ্রহণ করে বলেন, রায়ে তারাও সন্তুষ্ট নন, আপিলের বিষয়টি বিবেচনা করা হবে। তবে রায়ে সংক্ষুব্ধ হয়ে গণজাগরণ মঞ্চের আপিল করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শেখর দীপু। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমকে 90 বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত রায়ে তার অপরাধ সর্বোচ্চ সাজার যোগ্য বলে উল্লেখ করলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় নেয়। তার ফাঁসির রায় না হওয়ার পরও সরকারের পক্ষ থেকে সন্তুষ্টির কথা বলা হলে এই রায়ের বিরুদ্ধে আদৌ আপিল হবে কিনা সেই সংশয়ের পরিপ্রেক্ষিতেই গণজাগরণ মঞ্চ স্মারকলিপি দেয়। সরকারিভাবে কে কি বলেছেন সেটা তাদের ব্যাপার, পলিটিক্যাল একটা কনসিডারেশন বিভিন্ন থাকতে পারে, কিন্তু আমি কিন্তু বলছি আই এম নট স্যাটিসফাইড এবং রিগার্ডিং আপিল উই উইল কনসিডার আফটার গেটিং দ্য জাজমেন্ট। জাজমেন্টের কপি আমরা পেয়েছি, আমি দেখতেছি, অনেক বড় জাজমেন্ট, তো না দেখে তো একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ সময় বলেন, রাষ্ট্র আপিল না করলে তারা আপিল করতে পারবে কিনা। জবাবে এম.কে. রহমান বলেন, তা সম্ভব নয়। আমরা চিন্তা করেছি যে গভর্নমেন্ট না থাকলে কি করা যাবে, হয়তো গভর্নমেন্ট করতে চাইলো না, তখন কোনো ইনফরমেন্ট মানে মামলার যে সংবাদদাতা সে করতে পারবে, অথবা মামলার যে নালিশকারী সে করতে পারবে। যারা ইনফর্মার রয়েছেন, যারা কমপ্লেন রয়েছেন, তাদের সাথেও আমরা প্রয়োজনে কথা বলবো, যোগাযোগ করব। প্রয়োজনে তাদেরকে সামনে রেখেও যদি রাষ্ট্রপক্ষ যদি আপিলের কোনো সুব্যবস্থা গ্রহণ না করেন, সেক্ষেত্রে আমরা তাদেরকে সামনে রেখে গণজাগরণ মঞ্চ প্রয়োজনে আপিলের সিদ্ধান্ত গ্রহণ করব। গোলাম আজমের মামলাটিতে অভিযোগকারী হিসেবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু এবং তথ্যদাতা হিসেবে আছেন মামলার সাক্ষীরা। সুতরাং রাষ্ট্রের পাশাপাশি এদেরই আপিলের সুযোগ রয়েছে। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশের দারিদ্র্য বিমোচন বিষয়ে বিশ্বব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের বেশ কিছু দিক নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। হাঙ্গার প্রজেক্ট আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন নিয়ে আলোচনা করেন অধ্যাপক রেহমান সোবহান, ডক্টর এম কে মুজেরি, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, ডক্টর মুস্তাফিজুর রহমান, অধ্যাপক এম এম আকাশ সহ অর্থনীতিবিদরা। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য নিয়ে কোনো দ্বিমত না থাকলেও শহর, গ্রাম এবং আঞ্চলিক বৈষম্য নিয়ে বিশ্বব্যাংকের বিশ্লেষণ সঠিক নয় বলেও মনে করেন অর্থনীতিবিদরা। গত কয়েক বছরে দারিদ্র্য যে হারে কমেছে, আগামীতে সে হারে কমবে না বলেও মন্তব্য করেন তারা। আঞ্চলিক বৈষম্য হঠাৎ করে 5 বছরে উবে গেল। 5 বছরে আঞ্চলিক বৈষম্য হঠাৎ করে উবে গেল, এমন কি ঘটনা ঘটল? শহরেও ওনারা দেখাচ্ছেন কম হলেও 0.2% এই আয় বৈষম্য কমেছে। ঢাকা শহরে যারা চলাফেরা করেন, গুলশান, বারিধারা, বনানী থেকে সদরঘাট পর্যন্ত, তারা যদি মনে করেন গত 5 বছরে শহরে আয় বৈষম্য কমেছে, তাহলে আমাদের চক্ষু প্রমাদ বিবাদ ভঞ্জন করতে হবে। এইটাকে আমি খুব গভীরভাবে এটাকে কন্টেস্ট করছি। ফলমূল ও শাকসবজি বেশি দিন সংরক্ষণ করতে আর ব্যবহার করতে হবে না ফরমালিন বা কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ। সম্পূর্ণ নিরাপদভাবে সংরক্ষণ করা ফলমূল এবং শাকসবজি মানে এবং গুণে অটুট থাকার পাশাপাশি থাকবে অনেক বেশি সতেজও। এমনই এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির এক তরুণ বিজ্ঞানী। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বাজারে গেলেই চোখে পড়ে থরে থরে সাজানো এমন বাহারি নানান রং আর স্বাদের ফল। সারাদিন রোজা রাখার পর ইফতারে ভাজা পোড়ার বাইরে নানান রকম ফল অনেকেরই পছন্দ। অনেকেই আবার সেহরি সেরে নিতে চান শুধু আমদুধ দিয়ে। তবে ফল কিনতে গেলেই সবাই থাকেন ফরমালিন বা ক্ষতিকর রাসায়নিকের আতঙ্কে। ফরমালিন বা বিষাক্ত রাসায়নিক ছাড়া কিভাবে ফলমূল সবজি সংরক্ষণ করা যায় তা নিয়ে কাজ শুরু করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক বিন হোসেন ইয়ামিন। 2 বছরের চেষ্টায় উদ্ভাবন করেন একেবারে সাদামাটা এক প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে কোনো বিষাক্ত রাসায়নিক ছাড়াই আম রাখা যাবে প্রায় 2 সপ্তাহ, পাকা পেঁপে 10 দিন, টমেটো 16 দিন, পেঁয়াজ ও আলু 3 থেকে 4 মাস। আর 1 টন বা 1000 কেজি আম শোধনে খরচ মাত্র 25 থেকে 30 টাকা। আমার এখানে কোনো জটিল যন্ত্রাংশ যুক্ত নেই, ইলেকট্রিসিটির দরকার নেই। এটা গ্যাসে, তারপরে কাঠের চুলায়, যে কোনোভাবে আমরা ভাত রান্না করি যে তাপ দিয়ে, সেই তাপ দিয়ে এখানে ভেপার উৎপাদন করা যায়। আর এখানে একদম সিম্পল জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, যেটা স্যানিটারি দোকানেই পাওয়া যায়। যন্ত্রটি তৈরি করতেও খরচ মাত্র 1500 টাকা। বানাতে হবে একটি বাক্স, আর লাগবে হাঁড়ি, চুলা ও কয়েকটি পাইপ। এখানে একটা বাষ্প উৎপাদনের জন্য একটা পাতিল লাগবে, এবং সেখানে পাতিলের যে বাষ্পটা উৎপন্ন হবে সেটাকে যেন নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা যায়, এজন্য একটা ট্রান্সমিশন লাইন লাগবে, একটু পাইপ লাগবে, আর একটা বক্স। আমের ক্ষেত্রে 60 ডিগ্রিতে 5 মিনিট রাখেন, টোটাল যদি 10 মিনিট হয়, প্রতি 10 মিনিটে আপনি 100 কেজি আম এটা আপনি শোধন করতে পারেন। এর বাইরেও তিনি খুঁজে পেয়েছেন নিরাপদ 2টি তরল মিশ্রণ, যেগুলোর মাধ্যমে সংরক্ষণকাল বাড়বে প্রায় দ্বিগুণ। লাগসই এসব প্রযুক্তি খুব শিগগিরই বাজারে আনা সম্ভব বলে মনে করছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা। এটা ফরমালিন চেয়ে বেশ ভালো ফলাফল প্রদর্শন করেছে, এবং এই এ এবং বি সলিউশন দুটো মানব দেহের জন্য নিরাপদ। পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে, এতে আমরা অতি সত্বরই বাজারে বের করার চেষ্টা করব। সহজ সরল এসব প্রযুক্তি আরো কত সহজে মানুষের নাগালের মধ্যে আনা যায় তা নিয়েই এখন যত চেষ্টা এই বিজ্ঞানীর। প্রায় দেখা যায় অনেক হিতকর প্রযুক্তি শুধুমাত্র জটিলতার কারণে সাধারণ মানুষের হাতে পৌঁছায় না। সংশ্লিষ্টরা বলছেন একেবারে সাদামাটা এই প্রযুক্তিটি যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে খাদ্যে এই ফরমালিন বা বিষাক্ত রাসায়নিকের যে ব্যবহার তা থেকে ফিরে আসা সম্ভব হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। বিদেশে পাঠানোর কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে একটি প্রতারক চক্র। AR কনসালটেন্সি নামের এই প্রতারক প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। আরো জানাচ্ছেন গোলাম পারভেজ। রাজধানীর গুলশান 1-এর 117 নম্বর সড়কের 36 নম্বর বাড়িতে 6 মাস ধরে অফিস পরিচালনা করেছে AR কনসালটেন্সি নামের একটি প্রতিষ্ঠান। বিদেশে লোক পাঠানো এবং চাকরি দেওয়ার কাজ করত তারা। শুরুতে এরকম 2-1টি চাকরি দিয়ে আশপাশের বিভিন্ন বাড়ির কেয়ারটেকার, দারোয়ান ও ছোটখাটো চাকরিজীবীদের আস্থা অর্জন করে এই প্রতারক চক্র। এভাবে চক্রের প্রধান শামীম ইসলাম ও জাহিদ শিকদার আশপাশের মানুষের সাথে সখ্যতা গড়ে তোলে। এই চার দোকানে আলাপ করতে করতে যে ভাই এই বৃত্তান্ত, এই ঘটনা,
তো একটা সুযোগ আছে, যদি আপনার ভাই ব্রাদার থাকে তাহলে কোনো ব্যাংকে 2-3টে ব্যাংকে সার্কুলার দিয়েছে, তো ব্যাংকে আমরা চাকরি দিয়ে থাকি, যদি হয়তো দেখেন। সে এইভাবে নেওয়ার পরে আমার কাছে ইন্টোরালি প্রায় সব মিলাইয়ে 6 লাখ টাকা সে আমার কাছে নিয়ে গেছে। বাড়ি নাকি নড়াইল যশোরে, তো ওইখানে আমি যোগাযোগ করছি, তো ওইখানে মানে খোঁজ নিয়ে দেখে যে এই নামে কেউ নাই, বাড়িতে কেউ নাই, আর যে অ্যাড্রেস দিচ্ছে এটা অন্য আরেকজনের। আসলে বিশ্বাস জিনিসটা মানে আমি বিশ্বাস করেছিলাম যে মানে টাকাগুলা যেহেতু মাইট যাবে না। ও বলতেছে ভাই বিষয় তো সবকিছু হয়ে গেছে, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি, সেই লাস্ট কথা, আর কোনো কথা হয়নি। পরে অফিস তো তালা ভেঙে চলে গেছে, তালা মারে চলে গেছে। এভাবে 40 থেকে 50 জনের কাছ থেকে টাকা নিয়েছে এআর কনসালটেন্সি নামের এই প্রতারক চক্রটি। ভুক্তভোগী একজন গুলশান থানায় মামলা করেছেন এবং কয়েকজন সাধারণ ডায়েরি করেছেন। আবেদনকারীর অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা নিয়েছি, মামলা নিয়ে আমরা তদন্ত চালাচ্ছি এবং ওই প্রতারকদের ধরা এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চালাচ্ছি। এ অবস্থায় বিদেশে পাঠানো এবং চাকরি দেওয়ার কথা বললেই যাকে তাকে টাকা না দেওয়ার অনুরোধ করেছে পুলিশ। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। কঠোরভাবে নিষিদ্ধ হলেও সৌদি আরবে বাংলাদেশের রাজনীতি টেনে নিয়ে গেছেন প্রবাসী বাংলাদেশিরা। আওয়ামী লীগ, বিএনপির মতো অন্যান্য রাজনৈতিক দলেরও শাখা কমিটি রয়েছে, সেখানে প্রবাসী নেতাদের সরাসরি যোগাযোগ কেন্দ্রের শীর্ষ নেতাদের সাথে। আর আগামী নির্বাচনে জাতীয় সংসদে প্রবাসী কোটা চাইছেন তারা। সৌদি আরব প্রতিনিধি আবুল বশিরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। রাজতন্ত্রের দেশ সৌদি আরবে রাস্তায় মিছিল মিটিং এর অধিকার নেই স্থানীয় বাসিন্দাদেরও। কঠোর আইনে দমন করা হয় এসব কিছু। তবে দেশটিতে থাকা 20 লাখেরও বেশি বাংলাদেশির অনেকের কাছেই তেমন ভয়ের নয় এসব। প্রবাসে থেকেও বাংলাদেশের রাজনীতি মনে প্রাণে পুষে চলেছেন তারা। সৌদি আরবের প্রায় সব প্রদেশেই আছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শাখা কমিটি। বিভিন্নভাবে আমরা নিগৃহীত হই। প্রবাসীদের জন্য আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে ঢোকার পরে কোনো কিছু আছে বললে আমার মনে হয় না। আজ পর্যন্ত আমার 30 বছরে প্রবাসী হিসাবে আমি কোনো সুযোগ সুবিধা বাংলাদেশে পাই না। আমরা মাঝে মাঝে একটু জাতীয় অনুষ্ঠানগুলো করি, সবাইকে নিয়ে করি। এখানে আসলে নিষিদ্ধ, তারপরেও আমরা মানে সীমিতভাবে করি। ঝুঁকি নিয়ে প্রবাসে দেশের রাজনীতির সাথে জাতীয় ইস্যুভিত্তিক কর্মসূচিগুলো ঘরোয়া মেজাজে পালন করেন এই প্রবাসীরা। এখন নিজেদের জন্য জাতীয় সংসদে বিশেষ অধিকারও চাইছেন তারা। আমি সবসময় দাবি করি তাদের স্বার্থগুলি রক্ষা করার জন্য আজকে যদি মহিলাদের জন্য সংরক্ষিত আসন থাকে, আজকে যারা প্রবাসী দেশের এই অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করে যাচ্ছে তাদের জন্য সংরক্ষিত কোঠা পার্লামেন্টে থাকা প্রয়োজন। যেখানে এমন কাউকে নমিনেশন দেওয়া হোক যে প্রবাসীদের এখানকার যে সমস্যা এখানে সেটা প্রতিফলন ঘটানোর জন্য জাতীয় সংসদে যেন প্রবাসীদের পক্ষ থেকে কিছু বলতে পারে। বহির্বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রায় 1 কোটি বাংলাদেশির 70 ভাগই আছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এর অর্ধেকই আবার সৌদি আরবে। বছরে দেশটি থেকে রেমিটেন্স আসছে 5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। তাই প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারেও বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরার দাবি জানাচ্ছেন প্রবাসী এই নেতারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, রিয়াদ, সৌদি আরব।